প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে মহিলা কলেজের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আলোচনা করব ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় নং 6 স্যাট, বীমা বিল ও প্রমিসরি নোট। তুমি একটা জিনিস খেয়াল করবে, তোমরা 2021 সালে যারা পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তাদের জন্য সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি শর্ট সিলেবাসের শর্ট সিলেবাস প্রদান করেছে। সেই শর্ট সিলেবাসের ভিত্তিতে এই অধ্যায়টি আছে 6 নং অধ্যায় চ্যাক, বীমা বিল এবং প্রমিসরি নোট। আমাদের 5টা অধ্যায় দিয়েছিল, ইতিপূর্বে তার ভিতরে আমাদের 2টা অধ্যায় শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা আর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো এছাড়াও আমরা 2টি অধ্যায় শেষ করেছিলাম যেগুলো আমাদের শর্ট সিলেবাসে নেই। এটা হচ্ছে কমার্শিয়াল বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে ব্যাংক হিসাব। তো ও 2টি অধ্যায় আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে নেই, কিন্তু ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এবং কেন্দ্রীয় ব্যাংক আছে। তো ওই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আরেকটি অধ্যায় শুরু করলাম, যার নাম হচ্ছে চ্যাক, বীমা বিল, প্রমিসরি নোট। তো আসলে ব্যক্তিগত জীবনে অথবা ব্যবসায়িক জীবনে তুমি যে লেনদেন করতে গেলে ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। তো ব্যাংকে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ব্যবসায়িক কার্যক্রমের জন্য আমাদের কিছু লেনদেন করে থাকি। তো আমরা যেহেতু বিজনেসের ছাত্র, ব্যবসা শিক্ষা শাখার ছাত্র, সেই হিসেবে আমরা সব কিছু চিন্তা করবো ব্যবসা কেন্দ্রিক। তো ব্যবসায়ী হিসাবে তোমার যদি ছোট বড় মাঝারি এই সব ধরনের ব্যবসার ক্ষেত্রে কি লাগে, আমাদের ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। ব্যাংক ছাড়া আমরা এক কদমও চলতে পারি না, কারণ ব্যাংকের সহযোগিতা ছাড়া আমরা ব্যাংকের কাজ কোনো না কোনোভাবে জড়িত আছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকের যে লেনদেন প্রয়োজন হয়, আমাদের প্রয়োজনীয় লেনদেন করতে গেলে আমাদের কিছু উপাদান ব্যবহার জানতে হয়। তো আমাদের উপাদানগুলো কি কি? যেমন চ্যাক, ব্যাংকের লেনদেনের মাধ্যমে, যেমন চ্যাক, বিনিময় বিল, প্রমিসরি বিল। আরও এছাড়া অনেকগুলো আছে, তোমরা এটা পঞ্চম অধ্যায় আছে, সেই অধ্যায়টা আমরা তো পড়তে পারতেছি না কারণ সংক্ষিপ্ত সিলেবাসের কারণে। তো আমরা আজকে জানবো চ্যাক কি। চ্যাক কি? চ্যাক হচ্ছে একটি সোজা কথা হচ্ছে, আমি যদি একদম সংক্ষিপ্ত আকারে বলি, চ্যাক হচ্ছে একটি শর্তহীন নির্দেশনামা। কি নামা? শর্তহীন নির্দেশনামা। চ্যাক হলো একটি শর্তহীন নির্দেশনামা। এটা হচ্ছে মূল কিওয়ার্ড, ঠিক আছে? তো এছাড়া আমরা আরো চ্যাকের সংজ্ঞা শিখবো। এখানে আমরা ওয়াইবোর্ডে একটা সংজ্ঞা লিখছি। চ্যাক হচ্ছে প্রস্তুতকারী কর্তৃক, চ্যাক হচ্ছে প্রস্তুতকারী কর্তৃক ব্যাংকের উপর জারিকৃত একটি আদেশ। ওই যে নির্দেশ, শর্তহীন নির্দেশনামা, যার মাধ্যমে চ্যাক হচ্ছে প্রস্তুতকারী কর্তৃক ব্যাংকের উপরে, কার উপরে? ব্যাংকের উপর জারিকৃত একটি আদেশ, যার মাধ্যমে ব্যাংক কোনো ব্যক্তি অথবা প্রাপককে, প্রাপকটা ব্যক্তি হইতে পারে, কোনো কোম্পানি হইতে পারে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা টাকা প্রদানে বাধ্য থাকে। আমরা চতুর্থ অধ্যায় যদিও আমাদের প্রয়োজনে পড়ছিলাম ব্যাংক হিসাবে, সেখানে অনেক ধরনের হিসাব লাগে। তো আমরা ব্যাংকের প্রবেশদ্বার বলা হয় কাকে? ব্যাংক হিসাবকে, ঠিক না? তো আমাদের হিসাব যদি নাই থাকে, আমরা চেক দিয়ে কি করবো? চেকের প্রয়োজন আছে, তার মানে আমার একটা অ্যাকাউন্ট লাগবে। সেই অ্যাকাউন্টের তুমি যে কোনো একটা ব্যাংকে তোমার সুবিধা অনুযায়ী তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে নিকটতম ধারে যে ব্যাংকটি আছে এবং ব্যাংকের শাখাটি আছে, সেই জায়গায় তুমি একটা হিসাব করবে। হিসাব করলে তোমাকে একটা চেক প্রস্তুত করতে হয়। কি করতে হয়? চেক। এই জন্য বলছে চ্যাক হচ্ছে প্রস্তুতকারী কর্তৃক ব্যাংকের উপর তুমি আদেশ করতেছো। কি আদেশ করতেছো? তোমার হিসাব আছে, তুমি চেক দিয়ে আদেশ করতেছো জারিকৃত একটি আদেশ, যার মাধ্যমে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রাপককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে বাধ্য থাকে। তোমার কাছে কেউ অর্থ পায়, টাকা পাইবে, তুমি চেকের মাধ্যমে দিয়ে দিলে, ঠিক আছে? আর একটি সংজ্ঞা হচ্ছে চেক আমানতকারীর ব্যাংক হিসাব থেকে, কি হিসেবে? আমানতকারীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন। আমানতকারী কে? যিনি অ্যাকাউন্ট খুলছেন, তুমি হইতে পারো, তোমার কোম্পানি হইতে পারে, যে XYZ হতে পারে। আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধ প্রদানের জন্য একটি শর্তহীন নির্দেশনামা। তাহলে আমি আবার বলতেছি, দেখো এটা ছাড়া আরেকটা সংজ্ঞা আছে। আমানতকারী ব্যাংক হিসাব থেকে
আমানতকারী যিনি ব্যাংক খুলবেন, আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন, আমানতকারী ব্যাংক হিসাব থেকে কি অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য, তুমি কাউকে অর্থ পরিশোধ করতেছ, পরিশোধের জন্য সরবরাহকৃত, তুমি দিয়েছো, সরবরাহ মানে তুমি দিয়েছো, সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফর্ম, নির্দিষ্ট ছাপা ফর্মে যে নির্দেশপত্র প্রণয়ন করা হয় ছাপা ফর্ম, যেমন আমরা অনেক কিছু ছাপাই না, যেমন লিফলেট এই বিভিন্ন, তো ব্যাংক এটা সাইটটা কি একটি ছাপা, সাইট হচ্ছে একটি ছাপা ফর্ম। সাইটটা হলো অঙ্কন করে দেখাই দিলে অনেক সময় লাগে। এরকম একটা চারকোনা ঘর, এখানে লেখা থাকে এসবি, এরকম কিছু ঘর থাকে, হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট নাম্বার, চেকের নাম্বারটা দেওয়া থাকে, এখানে ব্যাংকের নাম থাকে, যেমন ঢাকা ব্যাংক ইউনিট, ঠিক আছে। এখানে লেখা থাকবে তোমার পে টু, এরকম লেখা থাকে ডট ডট, এরকম পে টু, আর এখানে থাকবে তোমার আন্ডারলাইন থাকে, এখানে লেখা থাকে সিগনেচার, ঠিক আছে। এখানে একটা বক্স থাকে, এই বক্সে টাকা লিখতে হয়, কি লিখতে হয়, টাকা, এরকম অঙ্কে লিখতে হয়। তাহলে এখানে কি লেখে, পে টু, ওই যাকে দিবে, যে বাহককে বলছে না, যাকে দিতে হয়, যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রাপক, এই ব্যক্তির নামটা এখানে লিখা হয়। তারপরে এই যে নির্দিষ্ট পরিমাণ অর্থ এখানে লেখা হয়, এখানে কথায় লেখে, এখানে কি লেখে, ইন ওয়ার্ড লেখা থাকে, কি লেখা থাকে, ইন ওয়ার্ড মানে কথায়, এগুলোকে এমআইসি এর বলা হয়, অর্থ প্রদানে বাধ্য থাকে। তাহলে এই ছিল আমাদের চেক। এখন পরে আমরা করব দ্বিতীয় চেকের বৈশিষ্ট্য। চেকের কতগুলো বৈশিষ্ট্য থাকে, কি কি বৈশিষ্ট্য থাকে চেকের, আমরা সেই বৈশিষ্ট্যগুলো জানবো। তাহলে চেকের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। চেকের বৈশিষ্ট্যের ভিতরে প্রায় বিভিন্ন বইতে, কোনো বইতে 5টা, কোনো বইতে 6টা, কোনো বইতে 7টা, কোনো বইতে 8টা এরকম আছে। তাহলে আমরা চেকের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এখান থেকে দেখো। চেকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, চেক বৈশিষ্ট্য লিখিত হইতে হবে, কি হইতে হবে, চেকটা লিখিত হইতে হবে। 2 নাম্বার হচ্ছে শর্তহীন, হ্যাঁ, চেকটা লিখিত হইতে হবে, লিখিত, চেকটা লিখিত হইতে হবে, মৌখিক কোনো কথায় চেক হবে না, চেকটা কি হইতে হবে, তাহলে স্বাক্ষর থাকতে হবে, কি থাকতে হবে, ও এখানে তারিখ থাকবে, হ্যাঁ, পক্ষ থাকবে, তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ চাইবে মাত্র। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়টা পেয়েছি, 1 2 3 4, এখানে 4টা, 8টা, আমি বলছি কোনো বইতে 7টা, কোনো বইতে 8টা, এগুলো একটু এদিক সেদিক থাকতে পারে। তো এই দেখো চেকে, দেখো আমরা এই যে লিখিত লিখতে হয় বৈশিষ্ট্য, তার হচ্ছে শর্তহীন নির্দেশ, এটা একটা অর্ডার, ঠিক আছে, এবং স্বাক্ষর থাকে, এই যে স্বাক্ষর, তারিখ থাকে, তারিখ, তারপর নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে, এই যে নির্দিষ্ট পরিমাণ অর্থ, কথায় এবং টাকায় চাইলে মাত্র প্রদান, এটা দিলে মতো ব্যাংক কি করে টাকা নিয়ে থাকে, এবং এটা একটি ছাপানো ফর্ম, দেখি এটা ছাপানো ফর্ম। দেখো তাহলে চেকের বৈশিষ্ট্যগুলো। এবার লিখিত কি, লিখিত হচ্ছে, চেক হচ্ছে ব্যাংকের প্রতি একটি লিখিত নির্দেশ, কোনো লিখিত, একটি লিখিত অথবা নিয়মতান্ত্রিক নির্দেশ। কি এটা লিখিত করলে হবে না, শুধু নিয়মতান্ত্রিক, যেমন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম থাকে, যেমন তোমাদের কলেজের কিছু নিয়ম আছে না, কি আছে, কলেজের পোশাক পরে মানে যে অ্যাপ্রন ড্রেস আছে, ড্রেস কোড মেনটেন করতে হয়, নিয়মিত পাঠদান করতে হয়, ঠিক এরকম এই লিখিত এবং নিয়মতান্ত্রিক, এটা হচ্ছে একটা আদেশ, লিখিত নিয়মতান্ত্রিক এটা। 2 নম্বর হচ্ছে শর্তহীন নির্দেশনামা, তুমি চেকটা দিয়ে দিচ্ছ শর্ত দেয়া করে, কোনো শর্ত থাকলে চেক হিসেবে গ্রহণযোগ্য হবে না, শর্ত জুড়ে দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে স্বাক্ষর থাকতে হবে, তোমার চেকে আমানতকারীর স্বাক্ষর থাকতে হবে এবং যিনি প্রাপক তারও স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে।
4 নম্বর হচ্ছে তারিখ, চেকে অবশ্যই তারিখ উল্লেখ থাকতে হবে। সেই উল্লেখিত তারিখ থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত এই চেকের টাকা উত্তোলন করা যেতে পারে, পরবর্তী 6 মাস পর্যন্ত। তারপর চেকের পক্ষ থাকবে, যেমন কাকে দিচ্ছ, বাহক না প্রাপক, এই যে ওইরকম প্রাপকের নাম লেখা থাকবে। তারপর হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ উল্লেখ থাকবে, চেকের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ টাকা এবং কথা এবং লিখিত অঙ্কে লিখে থাকবে। চাহিদা মাত্র প্রদান করতে বাধ্য থাকবে। চেকটা উপস্থাপন করলে, ব্যাংকে গিয়ে উপস্থাপন করলে চেক প্রদানে টাকা প্রদান করতে, যদি শুধুমাত্র একটি কারণবশত, দুটি কারণ, চেকে যদি হিসাবে যদি তোমার পর্যাপ্ত পরিমাণ অর্থ অথবা চেকটা যদি ভুল লিখা হয়, দুইটা কথা আছে, চাইলে মাত্র ব্যাংক দিতে বাধ্য থাকবে দুইটা কারণ ব্যতীত। কি কারণ? একটা হচ্ছে চেকে তোমার হিসাবে পর্যাপ্ত পরিমাণ, যেমন তুমি এখানে লিখলে 50,000 টাকা, কত টাকা? এখন তোমার হিসাবে আছে কত টাকা? 47,000 টাকা। তাহলে ব্যাংক তোমাকে টাকা দিবে, কোথেকে দিবে? তুমি লিখছো চেকে 50,000 টাকা, আছে কত? যদিও চেকের একটা বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং চাহিদা মাত্র প্রদান, চাহিদা মাত্র প্রদান। তো চাহিদা মাত্র প্রদান কেমনে করবে? এই কাজটা ছাড়া, অথবা তুমি এখানে লিখছো সাবি, ঠিক আছে, এখন যে যিনি উত্তোলন করতে তার নাম হচ্ছে রহিম, তো তাহলে কি মিলে নাই? সেক্ষেত্রে ব্যাংকে কিছু শর্ত আছে, নিয়ম আছে, নিয়মগুলো ফিল আপ করতে হবে। কেওয়াইসি ফর্ম আমরা মনে করছিলাম, মনে আছে কিনা জানি না, তো কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে। কেওয়াইসি ফর্ম যদি ঠিক মতো না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংক টাকা দিবে না, চাইলে মাত্র প্রদান করবে না, তাহলে ভুল। অথবা এখানে লিখছো 50, এখানে লিখছো 40,000, PURTY 40,000, তাও দিবে না, এই যে ভুল লেখার ভুল। তাহলে এবার আসো ছাপানো, এটা কি ছাপানো ফর্ম। এবার আসো আমরা পরবর্তী টপিকে, আমাদের চেকের পক্ষসমূহ। তাহলে এটা গেল, এটা গেল। চেকের কয়টা পক্ষ থাকে, পক্ষসমূহ নিয়ে আমরা আলোচনা করব। চেকের পক্ষ হলো, চেকের পক্ষ হলো 3টি প্রধানত। চেকের প্রধান পক্ষ হলো 3টি, এছাড়া আরো পক্ষ আছে, সেগুলো আমরা নাই করলাম। তাহলে প্রধান পক্ষ হলো 3টি, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। এছাড়াও আরো আছে চেকের পক্ষসমূহ, একটি চেকের কি কি থাকে? আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। এছাড়া আরো আছে, সেটা হচ্ছে অনুমোদনকারী, অনুমোদন বলে প্রাপক, ধারক, প্রকৃত ধারক। তাহলে আমি আর এছাড়া বলছিলাম, দেখো এই তিনটে হচ্ছে মেইন, এই তিনটে হচ্ছে চেকের পক্ষসমূহ মেইন। তাহলে আদেষ্টা, আদিষ্ট, তোমাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে চেকের পক্ষসমূহ কয়টি ও কি কি। কোথাও যদি তুমি যাও, তো তুমি যদি কমার্সিয়াল স্টুডেন্ট হও তোমাকে অবশ্যই এটা জিজ্ঞাসা করবে। তাহলে চেকের পক্ষসমূহ কয়টি কি কি ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যদি কমার্সিয়াল স্টুডেন্ট হয়। তাহলে সেক্ষেত্রে চেকের পক্ষ হচ্ছে 3টি, কি কি? প্রধান পক্ষ হচ্ছে 3টি, আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। তুমি যদি এই তিনটা জিনিস না জানো তাহলে সেক্ষেত্রে তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তারা বিভিন্ন মন্তব্য করবে, তারপর বলবে যে কি পড়াশোনা করে আসে, এই জাতীয় কথাগুলো। তাহলে আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। আমি সংক্ষেপে বলতেছি, আদেশটা কি? আদেশ হলো আমানতকারী, যিনি ব্যাংকে হিসাব করছেন, ঠিক আছে। আর আদিষ্ট হলো ব্যাংক, সংজ্ঞা বলতে আছে, প্রাপক হলো যে কেউ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চেকের 3টি পক্ষ থাকে বললাম না। তাহলে আদেশটা কাকে বলা হয়? এটাতে আমরা ভুলাই ফেলি অনেক সময়। আদেশ হলো আমানতকারী, তুমি যে ব্যাংকে হিসাব করছো, যে টাকা চেকে লিখতেছো, তোমাকে বলা হয় আদেশটা। যিনি আমানতকারী তাকে বলা হচ্ছে আদেশটা। আর আদিষ্ট হচ্ছে আমানতকারীর হিসাব আছে উল্লেখিত ব্যাংক হলো আদিষ্ট।
প্রাপক যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একদম বইটা আরো ভালো করে জেনে নিবে এবং বইটা উল্টিয়ে দেখবে একটু যে কোনো বইতে। এছাড়া আরও 4টা বলছি আমি, অনুমোদনকারী, অনুমোদন বলে প্রাপক, তারপর হচ্ছে ধারক, ধারক অথবা প্রাপক প্রাকৃত প্রকৃত ধারক। হ্যাঁ, তাহলে ধারকের ভিতরে আবার 2টা জিনিস আছে, প্রকৃত, আবার প্রকৃতটা কি অপ্রকৃত কি, এটা কি আবার। হ্যাঁ, এটা তোমরা বইতে একটু পড়ে নিবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।